গ্রামের নাম আধিয়ারপুর, আর সেই গ্রামের এক প্রান্তে শতাব্দী প্রাচীন বট অশ্বত্থের ছায়ায় ঢাকা যে বিশাল দিঘিটা রয়েছে তার নাম কালীদিঘি। দিনের বেলাতেও তার কালো জল দেখলে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। মনে হয় অতল গভীর সেই জলের তলায় যেন অন্য এক জগৎ লুকিয়ে আছে, যে জগতের রহস্য ভেদ করার সাহস কারো নেই। আমরা তিন বন্ধু, আমি, অরুণ, বিপ্লব আর সুমন, ছুটিতে মামার বাড়ি এসেছিলাম এই আধিয়ারপুরে। শহুরে ছেলে আমরা। গ্রামের গল্পগুজব, ভূতপেতনির কাহিনী আমাদের কাছে স্রেফ বিনোদন। বিশেষ করে বিপ্লব, সেইও ছিল ঘোর বাস্তববাদী। এসবে তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে গ্রামের সবচেয়ে বয়স্ক হারান দাদুর সাথে আমাদের দেখা। তিনি কালীদিঘির কথাটা তুললেন। বললেন, দাদুরা, সব জায়গায় যেও, কিন্তু সাঁঝের পর ওই কালীদিঘির মুখো হয়েও না। ও দিঘি ভালো নয়, ওর জলে মিশে আছে এক অভিশাপ। বিপ্লব হেসে বলল, কেন দাদু, কুমির আছে নাকি? হারান দাদুর চোখ দুটো মুহূর্তের জন্য যেন জ্বলে উঠল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, কুমিরের চেয়েও ভয়ঙ্কর জিনিস আছে। আজ থেকে প্রায় ১০০ বছর আগে এক নতুন বউ ওই দিঘির জলে ডুবে মরেছিল। তার পরনে ছিল লাল বেনারসি আর পায়ে একজোড়া রূপোর নুপুর। সেই থেকে অমাবস্যার রাতে, যখন চারদিক ঘুটঘুটে অন্ধকার থাকে, দিঘির জল থেকে ওই বউটার কান্না শোনা যায়, আর শোনা যায় তার এক পায়ের নুপুরের শব্দ, ঝুম ঝুম ঝুম। যে ওই শব্দ শুনেছে সে আর ফেরেনি। দিঘির কালো জল তাকে টেনে নিয়েছে নিজের অতল গভীরে। গল্পটা শুনে আমার আর সুমনের গা ছমছম করে উঠলেও বিপ্লব হো হো করে হেসে উঠল। বলল, কী সব গাঁজাখুরি গল্প! চলো, আমরাই প্রমাণ করে আসি। আগামী পরশুই তো অমাবস্যা, ওই রাতেই আমরা কালীদিঘির পাড়ে কাটাব। আমি আর সুমন দুজনেই বারণ করলাম, কিন্তু বিপ্লবের জেদের কাছে আমাদের হার মানতে হল। অবশেষে সেই ভয়ঙ্কর রাতটা এলো। অমাবস্যার রাত। আকাশে চাঁদ তো নেই, একটা তারাও দেখা যাচ্ছে না। চারদিক এমন জমাট অন্ধকার যে নিজের হাতটাও দেখা যায় না। আমরা তিনজনের টর্চ, কিছু শুকনো খাবার আর একটা চাদর নিয়ে কালীদিঘির দিকে রওনা দিলাম। দিঘির পাড়ে পৌঁছতেই একটা অদ্ভুত শীতল স্রোত আমাদের শরীর ছুঁয়ে গেল। দিনের বেলাতেও যে জায়গাটা শান্ত থাকে, রাতে যেন তার নিস্তব্ধতা ১০০০ গুণ বেড়ে গেছে। ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই। শুধু দিঘির কালো জলের দিকে তাকালে মনে হচ্ছিল যেন এক বিশাল কালো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা একটা বড় গাছের নিচে চাদর পেতে বসলাম। প্রথম কিছুক্ষণ বিপ্লব খুব হাসাহাসি করল। কইরে অরুণ, তোর পেতনি কই? নুপুরের শব্দ শুনতে পাচ্ছিস? আমি চুপ করে রইলাম। আমার ভেতরটা অকারণেই ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। সুমন ভয়ে জড়সড় হয়ে বসেছিল। রাত প্রায় ১২টা। হঠাৎ করেই বাতাসটা পুরোপুরি থেমে গেল। চারপাশের নিস্তব্ধতা যেন কানের ওপর চেপে বসতে লাগল। আর ঠিক তখনই আমরা একটা অদ্ভুত গন্ধ পেলাম। পচা শ্যাওলা আর ভেজা মাটির সাথে মেশানো একটা মিষ্টি পচা ফুলের গন্ধ। সুমন ফিসফিস করে বলল, কিসের গন্ধ রে এটা? বিপ্লব টর্চ জেলে চারদিকে দেখল। কিচ্ছু নেই, কিন্তু গন্ধটা ক্রমশ বাড়ছে। আর তারপর আমরা শব্দটা শুনলাম। দিঘির ঠিক মাঝখান থেকে ভেসে আসছে, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। ঝুম ঝুম ঝুম, যেন কেউ জলের অনেক গভীর থেকে পায়ে নুপুর দিয়ে হাঁটছে। কিন্তু শব্দটা দুটো নুপুরের নয়, শুধু একটার, একটা অসম ভাঙা ছন্দ। বিপ্লবের মুখের হাসি মিলিয়ে গেল। সে টর্চটা জলের দিকে ফেলে বলল, হয়তো জলের নিচের কোনো মাছ বা পোকার শব্দ। কিন্তু আমরা সবাই বুঝতে পারছিলাম এটা কোনো পোকার শব্দ নয়। শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে পাড়ের দিকে। ঝুম ঝুম। শব্দটা এখন অনেক স্পষ্ট,
মনে হচ্ছে কেউ জলের তলা দিয়ে হেঁটে হেঁটে আমাদের দিকেই এগিয়ে আসছে। হঠাৎ দিঘির শান্ত কালো জলে একটা বড়সড় ঢিল পড়ার মতো শব্দ হল। ছলাৎ! আমরা তিনজনেই চমকে উঠে সেদিকে টর্চ ফেললাম, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না। শুধু দেখলাম ঢেউগুলো ধীরে ধীরে পাড়ের দিকে মিলিয়ে যাচ্ছে, আর নূপুরের শব্দটাও থেমে গেছে। কিছুক্ষণ কবরে নিস্তব্ধতা। বিপ্লব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, দেখেছিস, কিচ্ছু না, সব মনের ভুল। ওর কথা শেষ হতে না হতেই সুমন ভয়ে বিকৃত গলায় চিৎকার করে উঠল, ও ওই ওই দেখ! ওর আঙুল অনুসরণ করে আমরা টর্চ ফেললাম। যা দেখলাম তাতে আমাদের শরীরের রক্ত জল হয়ে গেল। দিঘির কিনারায় যেখানে কালো জল আর ভেজা মাটি মিশেছে, সেখানে ভেসে আছে একটা ফ্যাকাশে ফোলা পা। পায়ের পাতায় কোনো মাংস আছে বলে মনে হচ্ছে না, শুধু সাদা চামড়া হাড়ের উপর লেগে আছে, আর সেই পায়ের গোড়ালিতে জড়ানো রয়েছে একটা পুরনো কালচে হয়ে যাওয়া রূপোর নূপুর। শুধু একটা পা, বাকি শরীরটা যেন জলের নিচে। আমাদের টর্চের আলো পায়ে লাগতেই একটা ঘ্যাঁ করে শব্দ হল, আর পাটা চোখের পলকে জলের নিচে অদৃশ্য হয়ে গেল। এবার আমাদের ধৈর্যের বাঁধ ভাঙল। সুমন হাউমাউ করে কেঁদে উঠল। আমি আর বিপ্লব আতঙ্কে পাথর হয়ে গেছি। বিপ্লবের সেই বীরত্ব আর নেই, তার মুখটা কাগজের মতো সাদা। পালা, পালা এখান থেকে! আমি চিৎকার করে উঠলাম। আমরা তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে দৌড় লাগাতে যাব, ঠিক তখনই আমাদের তিনজনের টর্চ একসাথে দপদপ করে নিভে গেল। জমাট অন্ধকারে আমরা একে অপরকেও দেখতে পাচ্ছি না। আর ঠিক তখনই সেই শব্দটা আবার শুরু হলো, কিন্তু এবার জলের ভেতর থেকে নয়, এবার শব্দটা আসছে আমাদের পেছন থেকে, শুকনো ডাঙার উপর দিয়ে। ঝুম, ঝুম, ঝুম! ভেজা কাদা আর মাটি মারিয়ে কেউ যেন আমাদের দিকেই হেঁটে আসছে, সাথে একটা ভেজা স্যাঁতস্যাঁতে টানার শব্দ। আমাদের শিরধারা দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। কেউ একজন জল থেকে উঠে এসেছে, সে এখন আমাদের পেছনে। আর তার সাথে যোগ হল একটা কান্নার আওয়াজ, একটা মেয়ের চাপা হাহাকারে ভরা কান্না। কিন্তু সেই কান্নার মধ্যে দুঃখের চেয়ে বেশি ছিল ভয়ঙ্কর এক আক্রোশ। কান্নাটা যেন চারদিক থেকে আমাদের ঘিরে ধরছে। বিপ্লব বোধহয় ভয়ে আর জেদের বসে শেষ চেষ্টা করল। সে অন্ধকারের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কে ওখানে? ভয় দেখানোর জায়গা পাস না? সাহস থাকলে সামনে আয়। সাথে সাথে কান্নাটা থেমে গেল, নূপুরেরও শব্দে থেমে গেল। এক অসহ্য নিস্তব্ধতা। পরের মুহূর্তে একটা বরফ শীতল জলীয় ফিসফিসানি শোনা গেল, একেবারে বিপ্লবের কানের পাশে। একটা পচা গন্ধের ঝাপটা এসে লাগল আমাদের নাকে। সেই ফিসফিসে গলাটা বলল, আমার আর একটা নূপুর, তুই কি দেখেছিস? বিপ্লবের গলা দিয়ে একটা আর্তনাদ বেরোল, যা মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর ঘরঘর শব্দে পরিণত হল, যেন কেউ ওর গলাটা দুহাতে চেপে ধরেছে। তারপর একটা বিকট ঝলাৎ শব্দ, মনে হলো ভারী কিছু একটাকে হিচড়ে দিঘির জলে ছুঁড়ে ফেলা হলো। আমরা আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমি আর সুমন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড় লাগালাম। পেছনে তখন আবার সেই এক পায়ের নূপুরের শব্দ শুরু হচ্ছে, ঝুম, 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 আর তার সাথে একটা কিছু টেনে নিয়ে যাওয়ার ঘসরাটের শব্দ। শব্দটা ধীরে ধীরে দিঘির জলের দিকে মিলিয়ে গেল। আমরা কিভাবে যে মামার বাড়ি পৌঁছেছিলাম জানি না, জ্ঞান হারিয়েছিলাম দুজনেই। পরের দিন সকালে সারা গ্রামে তোলপাড়। গ্রামবাসীরা দিঘির পাড়ে আমাদের ফেলে আসা জিনিসপত্র খুঁজে পেল। বিপ্লবের টর্চটা জলের কিনারায় পড়েছিল, আর ভেজা মাটিতে দিঘির দিকে টেনে নিয়ে যাওয়ার একটা গভীর দাগ ছাড়া বিপ্লবের আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার দেহ আর কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি। আজ অনেক বছর কেটে গেছে, আমি আর আধিয়ারপুর যাই না, কিন্তু আজও কোনো কোনো অমাবস্যার রাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন আমার মনে হয় দূরে কোথাও যেন একটা ভাঙা ছন্দের আওয়াজ ভেসে আসছে, ঝুম, 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 আর তার সাথে একটা শীতল জলীয় ফিসফিসানি আমার কানে বাজতে থাকে, আমার আরেকটা নূপুর, তুই কি দেখেছিস? আমি ভয়ে কম্বলের নিচে নিজেকে গুটিয়ে নিই, কারণ আমি জানি কালীদিঘির সেই অতৃপ্ত আত্মা আজও তার হারিয়ে যাওয়া নূপুরটা খুঁজে বেড়াচ্ছে, আর তাকে না খুঁজে পাওয়া পর্যন্ত তার সেই ভয়ঙ্কর খোঁজ কোনো দিন শেষ হবে না। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।